প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতন ভালো আছি। আমি আপনাদের সবার প্রিয় চাষী ভাই বলছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন যে আমি মাছ চাষ রিলেটেড বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। তো আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা, কারণ হচ্ছে আজকে কোনো আমি ইনফরমেশন শেয়ার করব না। আজকে আমার র্যান্ডম কথাবার্তা আলোচনা করব। তো যদি আপনার হাতে সময় থাকে এবং হচ্ছে গলদা চিংড়ি চাষে আপনি ইন্টারেস্টেড থাকেন, তাইলে আপনি আজকের কথাবার্তাগুলো শুনতে পারেন। তো শুরু করে দেই নাকি? চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। এই যে আপনারা আমার যে পুকুরটা দেখতেছেন, আমার না, এটা হচ্ছে আমার এক খামারির পুকুর। আমি মূলত হচ্ছে ফিডের বিজনেস আছে, সেই সাথে আমার নিজের এই অনেকগুলা খামার মানে মাছের প্রজেক্ট আছে, যেখানে আমি গলদা চিংড়ি চাষে মিশ্র কাপ চাষ করি। তো এই যে পুকুরটা দেখতেছেন, এটা 160 শতকের পুকুর। হ্যাঁ, এই পুকুরে হচ্ছে গলদা চিংড়ি চাষ হয়, সেই সাথে কার্প জাতীয় মাছ চাষ। তো এই বছর ওনার প্ল্যান ছিল যে এই বছর উনি শুধু কার্প জাতীয় মাছ চাষ করবে। পরে আমার পরামর্শে উনি অল্প কিছু আর কি গলদা চিংড়ি দিছে, মাত্র 3000 পিস গলদা চিংড়ি মাছ দিছিল। তো মোটামুটি সাইজ তো দেখবেন আশা করি। সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের এই মাছের ওনার যে মাছ হারভেস্টের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। সেই সাথে আমি এই টুকটাক আমার ক্ষুদ্র নলেজের যে বিষয়গুলো আছে আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু খুবই একটা উপযোগী আবহাওয়া মাছ চাষের জন্য, বিশেষ করে। তো যারা গলদা চিংড়ি চাষ করি আমি হচ্ছে মূলত হচ্ছে বরিশালের এটা হচ্ছে আগলজেরা উপজেলা। এটা হচ্ছে এই কিছু নির্দিষ্ট এলাকায় অল্প কিছু গলদা চিংড়ি চাষ হয়। এই জায়গায় যে ব্যাপক পরিমাণে চাষ হয় এরকম না। আমার এলাকা বলতে আমার উপজেলায় মাত্র আমার এই 2-3 গ্রামে মাত্র অল্প কিছু জায়গায় গলদা চিংড়ি চাষ হয়। ওই সর্বোপরি ধরেন 100 থেকে 200 খামারি আছে যারা হচ্ছে সনাতনী পদ্ধতিতেই গলদা চিংড়িগুলা চাষটা করে। বিশেষ করে নদীর পিএলটা সংগ্রহ করে, নদীর পিএল বা রেণু এরা সংগ্রহ করে মাছ চাষটা করে। তো এইটা হচ্ছে মানে কোনো আধুনিকতার ছোঁয়া আগে মোটেও ছিল না। মানে ওষুধের ব্যবহার, তারপরে হচ্ছে ভালো মানের ফিড, এইগুলা মানুষ আগে ব্যবহার করতো না। শুধু জাস্ট মাছ ছাড়তো, খাবার দিত, হ্যাঁ, মাছ বিক্রি করতো। কিন্তু বাই ডে এই জিনিসটা উন্নতি হইতেছে। কারণ হচ্ছে লাস্ট কিছু বছর আমাদের এই জায়গায় মাছে ব্যাপক লাভ হইতো। লাভ হওয়ার পরে একটা সময় দেখা গেছে যে আবার মাছে ক্ষতি হওয়ার শুরু হইলো। ক্ষতি হওয়ার পিছনে কারণ থাকলো হচ্ছে ভাইরাসের আক্রমণ হলো, যে চিংড়ি মাছে ভাইরাস হওয়া শুরু করলো। যার কারণে এই ভাইরাসটা খুবই মারাত্মক একটা সমস্যা, যেটা হচ্ছে আপনার একবার যদি পুকুরে আসে তাহলে এই যে গলদা চিংড়ি কিন্তু আর অস্তিত্ব থাকে না। তো এই জন্য হচ্ছে মানুষ আগে থেকে একটু পরিবর্তন হয়ে এখন একটু চেষ্টা করতেছে আধুনিকভাবে গলদা চিংড়িটা চাষ করার জন্য। তো আমিও মূলত আমি পড়াশোনা শেষ করছি ঢাকাতে পড়াশোনা শেষ করার পরে আমার ছোট সময় থেকে এইটার প্রতি আকর্ষণ, মাছ চাষ প্লাস হচ্ছে গ্রামে থাকা, এই নিয়ে একটা ছোট সময় থেকে আমার এই বিষয়গুলো টানে। এই জন্য হচ্ছে আমি মূলত লাস্ট 2 ইয়ার্স ধরেন আমি মাছ চাষের সাথে যুক্ত হয়েছি। এর আগে ফ্যামিলিগতভাবে মাছ চাষের বিজনেস ছিল। আমি ছোট সময় থেকে এগুলো দেখে অভ্যস্ত বা এগুলো দেখে বড় হয়েছি। কিন্তু আমি নিজের মনে প্রাণে শুরু করছি লাস্ট ইয়ার থেকে, লাস্ট 2 ইয়ার হয়েছে। তো এই 2 ইয়ারে আমি যা দেখতে পাইতেছি যে আমি আগে মোটামুটি ধারণা ছিল, কিন্তু এখন দেখতে পাইতেছি ভাই গলদা চিংড়ি চাষে কিন্তু মোটামুটি একটা ভালো লাভ। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আপনারা ইউটিউবে গল্প করতেছেন অথবা আপনি বানোয়াট গল্প বলতেছেন, এটা বিষয়টা এরকম না। আমি আমার এই জায়গার স্থানীয় চাষিদের কথা বলতে পারি। আমাদের এই জায়গায় মাছ চাষটা কিরকম, ধরেন প্রত্যেকেরই একটা করে পুকুর আছে, ছোট আকার হইলেও প্রত্যেকে একটা বা 2টা পুকুর আছে। সবাই কি করে, ওইটা ধরেন কিছু পিএল দিয়ে দেয়, সাথে কিছু কার্প জাতীয় মাছ দেয়, সারা বছর মাছটা চাষ করে খাবার দেয়। হ্যাঁ, পুকুর থেকে মাছ নিজে খায়, আত্মীয় স্বজনদের দেওয়ার পরে দেখা গেছে সর্বশেষেও ভালো একটা অ্যামাউন্ট, যে টাকা খরচা করছে তার উপরে ডাবল টাকা বেনিফিট হয়। এটা আমি একবারে ব্যক্তিগত আমি সাক্ষী বলতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে দেখতেছি এবং হচ্ছে এইটাই হয়। কিন্তু এই ইদানিং সমস্যাও হয় সব, মানে ব্যবসা করতে গেলে বা আপনি মাছ চাষ করতে গেলে এটা তো একটা প্রাণী, হ্যাঁ, আপনার লাভ আছে লস আছে এটা তো অবশ্যই মানতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ধরেন শতকরা 70% লাভের সম্মুখীন, মানে লাভ হয়। আর কিছু মানুষ ক্ষতির সম্মুখীন হয়। কিছু মানুষ ক্ষতির সম্মুখীন হওয়ার পিছনে কারণও আছে। কারণ হচ্ছে যে তারা একবারে এখনো সেই সনাতন পদ্ধতিতে কইরা রয়েছে। আর হচ্ছে বিশেষ করে যে ফিডের ব্যাপারটা,
তারা আহ, যত নিম্নমানের খাবারগুলো আছে সেই খাবারগুলো দেয়। তো নিম্নমানের খাবার দিলে কিন্তু আপনার মাছের গ্রোথটা আসে না, তখন কিন্তু সে খামারই লস হয়। তো যারাই এই মাছটা চাষ করতে চান বা চাষ করেন, অবশ্যই আমি যে কোনো মাছের ক্ষেত্রেই বলবো যে আপনি অবশ্যই কিন্তু ভালো মানের খাবারটা খাওয়াবেন। আপনার খাবারটা অনেক কিছু উপর নির্ভর করে, খাবার আর পোনা এই দুইটা জিনিস যদি ভালো হয় তাইলে আপনার খামারের লাভ অনেকটা নিশ্চিত হওয়া যায়। এখন আমার এই যারা ভিডিওটা দেখছেন তাদের ভিতরে অনেকেই আছেন যে চিংড়ি চাষ তাদের এলাকায় হয় না বা করার জন্য তারা ইন্টারেস্টেড। তা আমি বলবো যদি আপনাদের স্থানীয়ভাবে মাছ চাষ করার ইচ্ছা থাকে তাইলে আপনি অল্প পরিমাণে শুরু করতে পারেন। এই গলদা চিংড়ি কিন্তু আপনার মিঠা পানি, এই যে আমাদের এলাকায় কিন্তু কোনো নোনা পানি নেই, পুরোটাই মিঠা পানি। এলাকায় কিন্তু দিব্যি গলদা চিংড়িটা চাষ হইতেছে, মোটামুটি ভালো ফলন হইতেছে। তো যারা এই গলদা চিংড়ি চাষে ইন্টারেস্টেড তারা আপনার এলাকায় পরীক্ষামূলকভাবে অল্প দিয়ে শুরু করেন ভাই। 1 বছর নাহলে লসেই দেন, অল্প দিয়ে শুরু করতে পারেন। অল্প দিয়ে শুরু করে আপনি ট্রাই করে দেখতে পারেন যে কেমন প্রফিট আসে, অথবা আপনার ওই এলাকায় মাছের গ্রোথটা হয় কিনা। হ্যাঁ, তাইলে আপনি শুরু করতে পারেন। আর মূলত হচ্ছে এখন আমি বাংলাদেশে যেটা বেশি পপুলার হচ্ছে গলদা চিংড়ি খাতে, এটা হচ্ছে এসপিএফ যে পোনাটা আছে মাছের পোনা, এটা বর্তমানে কিন্তু অনেক বেশি জনপ্রিয়। কারণ হচ্ছে এটার গ্রোথ অনেক ভালো, অল্প দিনেই ভালো একটা প্রফিট আসে, মাছের গ্রোথ অনেক ভালো হয়। আমার এখনো এসপিএফ নিয়ে কাজ করার সৌভাগ্য হয় নাই। আমার সামনের বছরেই ইচ্ছা আছে যে আমি এসপিএফ নিয়ে গলদা চিংড়ি চাষ নিয়ে একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখি, আমি ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। আর এসপিএফ যারা না বুঝেন তাদের জন্য একটু সংক্ষেপে বলি, এসপিএফ হচ্ছে স্পেশাল প্যাথোজেন ফ্রি। মানে হচ্ছে মানে রোগ জীবাণু ভাইরাস মুক্ত করে বা এই মাছের রেনুটারে হ্যাসারিতে উৎপাদন করা হয়। বিশেষ করে এই পোনাগুলা হচ্ছে মাদার পোনাগুলা থাকে বাইরে থেকে আমদানি করা হয়, কিছু কিছু ক্ষেত্রে দেশেও হয়। আর এই আমরা যারা এখনো এই যে চাষটা করতেছি, এই যে মাছটা দেখতেছেন, এটা কিন্তু নদীর মাছ, একবার নদীর প্রাকৃতিক থেকে যে নদীতে যে মাছটা হয় তখন এই একবারে ছোট ছোট রেণু থাকে, হ্যাঁ, 3 টাকা থেকে 4 টাকা পিস পাওয়া যায়। ওই সময় এই পোনাটা কিন্তু আমরা আমাদের এলাকার মানুষজন সংগ্রহ করে নিয়ে আসে, মানে ব্যবসায়ী যারা আছে পোনা ব্যবসায়ী তারা সংগ্রহ করে নিয়ে আসে, তখন আমি তাদের কাছ থেকে কিনে নিয়ে আমরা কিন্তু এই মাছটা চাষ করতেছি। আর এই মাছ, চিংড়ি মাছ চাষ করা কিন্তু খুবই সহজ। কারণ হচ্ছে আপনি দিনে 2 থেকে 3 বার খাবার দেবেন, পানিটা একটু মোটামুটি ঠিক রাখবেন, সেই সাথে আর কি, আর তেমন কিছু না, একটু পরিচর্যা করা আর কি। যদি আপনি অল্প ঘনত্বে মাছ চাষ করেন তাইলে ওই যে অতিরিক্ত যে অ্যারেটার যুক্ত করা বা ওই অন্য অন্য কিছু তেমন কোনো কষ্ট নাই, শুধু হচ্ছে খাবার খরচ আর মোটামুটি একটু পরিচর্যা করা। আর বিশেষ করে আগে মানুষজন সচেতন ছিল না, তখন কিন্তু ওই মেডিসিন প্রয়োগ করতো না, একবারে মেডিসিন দিতই না। কিন্তু বর্তমানে মানুষ অনেকটা সচেতন হইতেছে এবং হচ্ছে মাছ চাষের লাভবানটা কিন্তু বাড়তেছে। কারণ হচ্ছে চিংড়ি মাছের একটা রোগ আছে, যেটা হচ্ছে এই যে এই পুকুরের এই মাছের সমস্যাটা হয়েছে, যার কারণে এই মাছের সাইজটা এখনো তেমন বড় হয় নাই। তারপর মাছটা বিক্রি করে দিতে হইতেছে, কারণ হচ্ছে এই পুকুরে আমাদের এই এলাকায় বলে হচ্ছে ভাইরাস রোগ। এই রোগের আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা আমার যে ডাক্তাররা আসে তাদের কাছে পরামর্শ করি, আর যেটা জানি যে এই যে রোগটা, এই রোগের কোনো চিকিৎসা নাই, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সিমটমটা হয় কি, মাছের নরম হয়ে যায়, হ্যাঁ, মাছের খোলস যে পাল্টায়, খোলসটা আর শক্ত হয় না, আস্তে আস্তে মাছের খাবার খাওয়া বন্ধ করে দেয়, হ্যাঁ, মাছের ভিতরের অংশটা কমতে থাকে, মাংসের অংশটাও কমতে থাকে, এক পর্যায়ে মাছটা মারা যায়। আর একটা সমস্যা হচ্ছে কি, এই মাছে যদি এই সমস্যাটা হয়, মাত্র অল্প কয়েকদিনে কিন্তু এই আপনার পুকুরের সমস্ত মাছ কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই রোগটা প্রতিকার আছে, প্রতিরোধ করাটাই উচিত। কারণ হচ্ছে প্রতিকার তেমন নাই, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করার জন্য আপনি কি করতে পারেন, আপনি ওই যে নিয়মিত যে মাসিক জীবাণুনাশকটা, এইটা যদি প্রয়োগ করা হয়, লবণ, চুন, হ্যাঁ, এগুলা যদি নিয়মিত প্রয়োগ করা হয় তাইলে এই রোগটা আসার সম্ভাবনা 80 থেকে 90% সম্ভাবনা কমে যায়। এছাড়াও আরো অনেকগুলো কারণ এই রোগটা আসতে পারে, কিন্তু যদি আপনি জীবাণুনাশকটা যদি নিয়মিত দিতে পারেন তাইলে মাছের রোগটা অনেকটা কমে যায়। যে এই যে পুকুর, উনি অল্প পরিমাণে মাছ ছাড়ছে, তেমন কোনো মেডিসিন ব্যবহার করে নাই, মাসে একবার চুনও দেয় নাই, হ্যাঁ, 2-3 মাসে একবার চুন দিছে, কিন্তু জীবাণুনাশক বা নিয়মিত জীবাণুনাশক উনি করে নাই, যার কারণে হচ্ছে ওনার মাছটা কিন্তু সমস্যা হইতেছে। তারপরও যে সাইজ হয়েছে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে। কারণ হচ্ছে আমাদের এলাকায় যে পুকুরগুলা দেখতেছেন, এই প্রত্যেকটা পুকুরে কিন্তু
ধান চাষ হয় আর মাছ চাষ হয়। কারণ এই পুকুর যদি ধরেন 100% আছে, তার কিনা 20 থেকে 30% একটা কুয়া আছে, আর বাকি 70 থেকে 80% থাকে হচ্ছে আপনার ধানা জমি। ঠিক আছে, যখন ওই যে চিংড়ি মাছ চাষ করতে কিন্তু বেশি সময় লাগে না, এক সিজনেই হয়ে যায়। মানে আপনি 6 থেকে 7 মাস যে সময় বর্ষার সিজন থাকে, ওই সময়টা কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি বড় হয়ে যায়। তো ওই সময়টায় থাকে। আবার যখন এই যে শীতকাল আসে, মাছটা ধইরা ফেলায়, এবং হচ্ছে যে আপনার যে এই পুকুরের ভিতরে যে কুয়া বাদে যে অংশগুলো আছে, সেই অংশে কিন্তু আবার ধান চাষ হয়। এবং হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে যে এই জমিগুলো ধান চাষ করতে কিন্তু কোনো তেমন খরচা নাই। কারণ হচ্ছে আপনার আগাছা পরিষ্কার করতে হয় না। তারপরে হচ্ছে মাছের পুকুরে তো যেহেতু মাছ পায়খানা করে, হ্যাঁ, বর্জ্য দেয়, এইটা হচ্ছে আপনার গাছের বা উদ্ভিদের বা ধান গাছের একটা উৎকৃষ্ট খাবার, যার কারণে এই জমিতে কিন্তু তেমন কোনো সার দিতে হয় না। শুধু ধানটা লাগানোর পরে হালকা পরিমাণে সার দিলে পরেই অটোমেটিক ধান হয়। আর হচ্ছে এমনি স্বাভাবিক জমি থেকে সব সময় এই জমির কিন্তু ফলনটা অনেক বেটার থাকে। ঠিক আছে, তো আমাদের এলাকায় যেটা হয় আমি সেটাই বললাম। আর ওই সামনে আমি যেটা বলতেছিলাম, আমি এসপিএফ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। যেহেতু আমি মনে প্রাণে এই জিনিসটাকে আমি মাইনে নিছি এবং হচ্ছে আমি এইগুলো নিয়ে আগাইতে চাই, এই জন্য পরীক্ষামূলকভাবে আমি সামনের বছর এসপিএফ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। দেখি আমি এসপিএফ নিয়ে যদি আপনি সফলতা পাই, তাইলে ধরেন আমার আন্ডার যে 100 খামারি আছে তাদের ভিতরে যদি এগুলো দেই, কারণ হচ্ছে আমি যদি লাভবান হই প্রথমে দেখি, তারপরে আমি যদি তাদের কাছে দেই, তাইলে সবাই যদি লাভবান হয় সেটাই একটাও আনন্দের বিষয় হবে। কিন্তু সবাই একসাথে দিলে পর দেখা গেছে যদি লসের সম্মুখীন হয়, তাইলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি চেষ্টা করতেছি, আমার একটা 200 শতকের পুকুর আছে, ওই পুকুরটা এবছর একটা প্রজেক্ট নেওয়ার। একটু রিস্কি অবাল হবে, কারণ হচ্ছে আমাদের এলাকায় একটা মিথ আছে যে এসপিএফ পোনাটা আমাদের এলাকায় নাকি টিকে না। দেখা গেছে রেনু দিচ্ছেন কিনা আপনার 10,000 রেনু, নদীর পেনুটা 10,000 কিনা সিজন শেষে কিনা আপনি 8,000 পান, কিন্তু এই পোনাটা দেখা গেছে 10,000 ছাড়লে কিনা আপনি 1,000 বা 2,000 পান। এরকম একটা মিথ আছে। তো এটা সত্য না মিথ্যা আমি এটা সম্পর্কে জানি না, এই জন্য এবছর পরীক্ষামূলকভাবে আমার এইটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো যাই হোক, অন্য দিনের মতো আজকের ভিডিওটা সাধারণ কথাবার্তা বা আলোচনার ভিতর দিয়ে শেষ করতেছি। কারণ হচ্ছে আজকে মনে হলো যে আমি একটু কথা বলি আপনাদের সাথে। তো আবারও যেটা বলতেছি, এই যে পুকুরটা, এটা হচ্ছে আমারই একজন খামারি, যিনি আমার কাছ থেকে ফিড নেয়, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে চলে। তো ওনার এই পুকুরে মাছ একটু সমস্যা হয়েছে, যেন মাছটা বিক্রি করে দিতেছে। তো ওনার ইনভাইটেই আমি ওনার পুকুর পাড়ে আসছি, আইসা দেখলাম যে কেমন মাছ হয়েছে। সেই সাথে আমি আপনাদেরও আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে চিংড়ি মাছটা যারা এ নিয়ে একটু ইন্টারেস্টেড আছেন অথবা কম বেশি করতেছেন, হ্যাঁ, তারা বিষয়টা একটু জানেন। আর আমারও জানার ভিতর হয়তোবা ভুল ত্রুটি অথবা কম আছে বেশি আছে। তো এই আমার যে ভিডিওগুলো যারা দেখবেন, তাদের ভিতরে যদি অনেক অভিজ্ঞ ভাই ব্রাদার থাকেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ইনফরমেশন দেবেন। কারণ হচ্ছে আমি এখন শিখতেছি, হ্যাঁ, আমি এখন প্রতিনিয়ত শিখতেছি। আমি ইউটিউবে কন্টেন্ট বানানোর পর থেকে আমার নিজের অনেক ইমপ্রুভ হয়েছে। কারণ হচ্ছে আমি অনেক বিষয় আগে জানতাম না, আপনারাই আমাকে জানাইতেছেন, হ্যাঁ, আপনারা আমার জানার জন্য উদ্বুদ্ধ করতেছেন। আপনারা একটা বিষয় নিয়ে কথা বলতে বলছেন, আমি পরে এটা নিয়ে রিসার্চ করলাম বা অনেকের সাথে যারা অভিজ্ঞ আছে আলোচনা করার পরে দেখলাম যে হ্যাঁ, আমারও জ্ঞানের ভান্ডারটা সমৃদ্ধ হইতেছে। তো বিষয়টা আমার কাছে ভালো লাগে, এই জন্য হচ্ছে মূলত আমার ইউটিউবে ভিডিও করা। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, অবশ্যই যুক্ত থাকবেন। আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আছে সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন দেখছেন, অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আমার এই চ্যানেলে মাছ চাষ এবং কৃষি রিলেটেড বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে। ও আর একটা হচ্ছে, আমি ইদানিং শুধু কৃষি বিষয়ক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, যেটা হচ্ছে চাষি ভাই 2.0 নামে। যারা কৃষি বিষয়ক ধান চাষ, সবজি চাষ, এই ফলমূল চাষ, এইগুলা নিয়ে ভিডিও দেখতে চান, তারা ওই চ্যানেলে যুক্ত হতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো আশা করি আজকের কথাবার্তা আপনাদের কম বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে আজকে কথাটা তেমন র্যান্ডম আলোচনা, তেমন কোনো ইনফরমেশন আমি যুক্ত করতে পারি নাই। তারপর আশা করি আপনাদের কথাবার্তাগুলো ভালো লাগছে। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।